নমস্কার, আমি ডক্টর বোধিসত্ত্ব খান চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। প্রিয় বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকের মার্কেট একটা শর্ট কাভারিং দেখলো। বৃহস্পতিবার সেন্সেক্সের উইকলি এক্সপায়ারি ছিল এবং তার সঙ্গে সঙ্গে বলা যেতে পারে এক প্রকারের রিলিফ র্যালি এসেছে। কিন্তু সত্যি সত্যি বাজার কি তার বিপদ থেকে বেরোতে পারল? উত্তর হচ্ছে সম্ভবত না। তার কারণ যত দিন যাচ্ছে ইরান আমেরিকার সম্পর্ক আরও খারাপ হচ্ছে এবং এই বক্তব্যের সময়ে কিন্তু ইরান এবং আমেরিকা পরস্পরকে আক্রমণ করে চলেছে। যেভাবে আমেরিকা ইরানের বিভিন্ন ইনফ্রাস্ট্রাকচার, পাবলিক ইনফ্রাস্ট্রাকচার মাথায় রাখতে হবে, শুধুমাত্র আর্মি ইনফ্রাস্ট্রাকচার নয়, সেখানে রেল ব্রিজ উড়িয়ে দিচ্ছে এবং কয়েকজন মানুষের হতাহত হওয়ার খবর আছে। এবং ইরানও যে থেমে রয়েছে তেমনটি নয়, তাদের ক্লেম অনুযায়ী তারা মধ্যপ্রাচ্যে যে আমেরিকান বেসেসগুলো রয়েছে সেখানে তারা ড্রোন দিয়ে দারুণ আক্রমণ চালাচ্ছে। তার মধ্যে বাহারিন, কুয়েত সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এই মুহূর্তে বলা যেতে পারে। এমতো অবস্থায় সাধারণ মানুষের মনের মধ্যে আবার একটি আতঙ্ক উপস্থিত হয়েছে। নিঃসন্দেহে আজকে নিফটি কোনো মতে 24,000-এর ওপর একবার মুখ তুলে চেয়েছিল বটে, কিন্তু যত দিন গড়িয়েছে তত বোঝা গেছে যে বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা তারা শেয়ার ধরে রাখতে এই মুহূর্তে আগ্রহী নন। তার কারণ ভবিষ্যতে কি হবে কেউ জানেন না, একটা অজানা আতঙ্ক সবার মধ্যে কাজ করছে। এইবার আজকে ক্রুড অয়েল এবং ব্রেন্ট ক্রুডের দাম দেখুন যে আজকে মোরাললেস ফ্ল্যাট টু পজিটিভে ট্রেড করছিল, অর্থাৎ ক্রুড অয়েল কালকে প্রায় 7% বৃদ্ধির পর আজকে মারাত্মক বৃদ্ধি পেয়েছে এরকম ব্যাপারটি নয়। তার ফলে একটা রিলিফ র্যালি এসেছে বলা যেতে পারে। ক্রুড অয়েল প্রায় $73 আশেপাশে ট্রেড করছিল। ব্রেন্ট ক্রুড মোটামুটি প্রায় $78 কিছুটা বেশি ট্রেড করছিল এখনো অবধি, অর্থাৎ আজকের ডেটা, লাস্ট ডেটা পাওয়া অবধি ক্রুড অয়েলের দাম $73 হলেও বা ব্রেন্ট ক্রুডে $78 হলেও সেটা ভারতীয় অর্থনীতিকে মারাত্মক ক্ষতিগ্রস্ত করবে না, এটা ঘটনা। কিন্তু বিগতকাল যেভাবে ক্রুড অয়েলের দাম বৃদ্ধি পেল সেটা থেকে এইটা আমরা শিক্ষা নিতে পারি যে ক্রুড অয়েলের দাম মারাত্মক ভোলেটাইল এবং যে কোনো জিওপলিটিক্যাল টেনশনের ফলে কিন্তু ক্রুড অয়েলের দাম মারাত্মক বৃদ্ধি পেতে পারে এবং সেটা খুব স্বাভাবিকভাবে প্রথমেই যেটা ক্ষতিগ্রস্ত করবে সেটা অয়েল অ্যান্ড গ্যাস কোম্পানিজগুলোকে তো বটে, বিশেষ করে ডাউনস্ট্রিম কোম্পানিজগুলোকে 1 নম্বর। 2 নম্বর, যত রেট সেন্সিটিভ সেক্টরস রয়েছে, অর্থাৎ ক্রুড অয়েলের দাম বৃদ্ধির ফলে যদি মূল্য বৃদ্ধি হয় এবং সেটা স্বাভাবিকভাবেই হয়ে থাকে, যেটাকে আমরা ইম্পোর্টেড ইনফ্লেশন বলে থাকি, সেটা ঘটলে যে রেট সেন্সিটিভ সেক্টরসগুলো রয়েছে তার মধ্যে ডেফিনেটলি প্রথমেই আঘাতপ্রাপ্ত হবে অবশ্যই অটো সেক্টর, 2 নম্বর রিয়েল এস্টেট সেক্টর, সেটা বিগত কাল আপনারা দেখে ফেলেছেন, এবং 3 নম্বর বিভিন্ন ফিনান্সিয়াল কোম্পানিজ, সেটা ব্যাংকিং হতে পারে, নন ব্যাংকিং ফিনান্সিয়াল কোম্পানিজ হতে পারে, হাউসিং ফিনান্স কোম্পানিজ হতে পারে, মাইক্রো ফিনান্স কোম্পানিজও হতে পারে। এবং এগুলো সমস্ত ক্ষতিগ্রস্ত হয় এই আতঙ্ক থেকে যে যদি ক্রুড অয়েলের দাম বৃদ্ধির ফলে যদি ইনফ্লেশন বৃদ্ধি পায়, সেক্ষেত্রে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তারা কিন্তু চুপ করে বসে থাকবে না, তারা ডেফিনেটলি চেষ্টা করবেন ইনফ্লেশনকে কার্ব করার জন্য। সেক্ষেত্রে তারা যদি ইন্টারেস্ট রেট বৃদ্ধি করেন ইনফ্লেশনকে কার্ব করার জন্য বা দমন করার জন্য, সেক্ষেত্রে সেটা অবাক হওয়ার মতন বিষয় ডেফিনেটলি হবে না। এইবার 2 নম্বর যে ফ্যাক্টরটা এই কোয়ার্টারে কাজ করতে চলেছে বা প্রথম মাসে কাজ করতে চলেছে, সেটা ডেফিনেটলি Q1 আর্নিংস, অর্থাৎ আমরা যে জুন কোয়ার্টারে কোম্পানিজগুলো যে রেজাল্ট বের করতে চলেছে তার উপর আমাদের তীক্ষ্ণ নজর রাখতে হবে। প্রথমেই মাথায় রাখবেন যে কোম্পানিজগুলো প্রথমেই তাদের রেজাল্ট প্রকাশিত করে সেটা কিন্তু মেজর আইটি কোম্পানিজগুলো, অর্থাৎ ইনফরমেশন কোম্পানি, টেকনোলজি কোম্পানিজগুলো। তারপর ধীরে 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 বড় বড় মেজর ছোট সমস্ত কোম্পানিজ তাদের রেজাল্টস প্রকাশ করে। আজকে টিসিএস তাদের রেজাল্ট ডিক্লেয়ার করেছে এবং খুব স্বাভাবিকভাবে বিনিয়োগকারীরা সেখানে নতুন করে আশান্বিত হবার কিছু দেখছেন না। তাদের যে প্রফিট হয়েছে সেটা বিনিয়োগকারীদের এক্সপেকটেশনসের নিচে, যদিও 13,000 কোটি টাকার বেশি প্রফিট হয়েছে, কিন্তু বিনিয়োগকারীরা এটা বুঝতে পারছেন যে টিসিএস যে প্রফিট করছে প্রত্যেক কোয়ার্টার সেটা মারাত্মক গ্রোথ দেখাচ্ছে না। উদাহরণ হিসাবে আপনাদের বলি যে কম্পাউন্ডেড সেলস গ্রোথ, অর্থাৎ টিসিএস এর
বিগত 10 বছরে মাত্র 9%, অর্থাৎ টিসিএস এর মতন কোম্পানি বিগত 10 বছর ধরে মাত্র 9% হারে তাদের বিক্রি বাটা বৃদ্ধি করে চলেছে। বিগত 5 বছরে 10%, অর্থাৎ বিশেষ কোনো পরিবর্তন নেই, এবং হাঁড়ির হাল রয়েছে বিগত 3 বছরে মাত্র 6% হারে তাদের কম্পাউন্ডেড সেলস গ্রোথ হয়েছে, অর্থাৎ কিছুই না টিসিএস এর মতন কোম্পানির জন্য। প্রফিট গ্রোথের ক্ষেত্রেও দেখুন একই রকম অবস্থা। বিগত 10 বছরে মাত্র 8% হারে তাদের প্রফিট গ্রোথ হয়েছে, বিগত 5 বছরে 9% হারে তাদের প্রফিট গ্রোথ হয়েছে, এবং বিগত 3 বছরে তাদের 8% হারে প্রফিট গ্রোথ হয়েছে। এই কোম্পানি 12 টাকা ইন্টারিম ডিভিডেন্ড ঘোষণা করেছে, কিন্তু বিনিয়োগকারীরা কি 7% 8% গ্রোথে খুশি? ডেফিনেটলি নয়, তাদের খুশি হওয়ার কথাও নয়। সেটা তো আমরা কালকে বুঝতে পারবো যে টিসিএস এই রেজাল্টের ফলে বিনিয়োগকারীরা বা ট্রেডার্সরা কীরকম রিয়াকশন দেখান। বিশেষ করে টিসিএস এর ক্ষেত্রে এইটুকুনি বলা যেতে পারে যে টিসিএস তারা বিগত বহু বছর ধরে আন্ডার পারফর্ম করে চলেছে, বিশেষত তাদের সেলস গ্রোথ প্রফিট গ্রোথের মাধ্যমে। 2 নম্বর, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ভীতি সেটা গোটা বিশ্বকে গ্রাস করেছে, আমাদের ইনফরমেশন টেকনোলজি কোম্পানিজগুলোকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত করেছে। এই রেজাল্ট, অর্থাৎ ভীষণ সাধারণ রেজাল্ট এবং তার সঙ্গে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ক্রমবর্ধমান প্রভাব, এই দুটো মিলিয়ে টিসিএস এর মতন কোম্পানিকে কি আরও বেশি আঘাতগ্রস্ত করতে পারে কিনা সেটা ভবিষ্যৎ বলবে, এবং আমরা সেটা দেখার অপেক্ষায় থাকব। অথচ টিসিএস এর মতন কোম্পানি যদি তার ডিভিডেন্ড ইল্ড দেখেন, সেটা 3.16%, ভীষণ হেলদি। রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড 63%, রিটার্ন অন ইকুইটি 51.8%, অর্থাৎ এরকম একটা কোম্পানি যার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি 50-এর ওপর, খুঁজে বের করার চেষ্টা করুন তো ভারতবর্ষে এরকম কটা কোম্পানি রয়েছে তার রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড এবং রিটার্ন অন ইকুইটি 50। কিন্তু ওই যে দুর্ভাগ্যবশত যেটা বলছি যে তার না প্রফিট গ্রোথ হচ্ছে, না তার সেলস গ্রোথ হচ্ছে, অর্থাৎ টপ লাইন বটম লাইন কোনোটাই পারফর্ম করছে না। তার ফলে দুর্দান্ত অ্যাসেট টার্নওভার হওয়া সত্ত্বেও এই কোম্পানি কিছুই করে উঠতে পারছে না। মাত্র 1.57% তার অ্যাসেট টার্নওভার, অর্থাৎ ভেরি গুড। রিটার্ন অন ইনভেস্টমেন্ট ক্যাপিটাল দেখুন, আরওআইসি 74%-এর ওপর, ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি পৌঁছে গেছে টিসিএস এর দাম এই মুহূর্তে প্রতি শেয়ার। এখন ইন্ট্রিনসিক ভ্যালু 1777 টাকা। এই ডেটা আমি নিয়েছি স্ক্রিনার্স থেকে। অর্থাৎ টিসিএস এর রেজাল্ট কিন্তু বিনিয়োগকারীদের আরও বেশি বিমর্ষ করবে, এটা বলার অপেক্ষা রাখে না। এইবার চলে আসি হচ্ছে আজকের বিভিন্ন যদি সেক্টরসগুলো বা ইন্ডাইসেসগুলোকে বলেন, সেখানে নিফটি 50 আজকে 80 পয়েন্টের ওপর বৃদ্ধি পেয়ে বন্ধ হয়েছে, কিন্তু ওই 24,000-এর নিচে। সেন্সেক্স সেটা 77,000-এর নিচে বন্ধ হয়েছে, 238 পয়েন্ট উত্থান। নিফটি ব্যাংক আজকের মোটামুটি একটা হেলদি রিটার্ন দিয়েছে 0.9%, কিন্তু নিফটি আইটি নেগেটিভ, নিফটি অটো নেগেটিভ। ক্যাপিটাল গুডস আবার ফিরে এসেছে, সেখানে বিশাল শর্ট কাভারিং হয়েছে বিভিন্ন কোম্পানিজগুলোতে, 0.94% উত্থান। বিএসসি কনজিউমার গুড ডিউরেবলস সেটাও দারুণ শর্ট কাভারিং হয়েছে, 0.94% উত্থান। এবং ফাস্ট মুভিং কনজিউমার গুডস সেটাও আজকে ফিরে এসেছে, 0.94% উত্থান। হেলথ কেয়ার 1.2% উত্থান। অয়েল অ্যান্ড গ্যাসও 0.33% উত্থান। মেটালস মোরালেস ফ্ল্যাট ছিল, 0.19% উত্থান হয়েছে। এবং আজকেরও ডলার কিন্তু টাকার তুলনায় শক্তি বৃদ্ধি করতে পারেনি, ওই 95 টাকা 46 পয়সার আশেপাশে ট্রেড করছিল। ডলার ইন্ডেক্স বেশ খানিকটা দুর্বল হয়েছে, 100.98, অর্থাৎ 101-এর নিচে ট্রেড করছে। এইবার চলে আসছি বিভিন্ন অন্যান্য সেক্টরাল ইন্ডাইসেসের কথায়। নিফটি মিড ক্যাপ 100 সেটা আজকে ফিরে এসেছে, শর্ট কাভারিং হয়েছে, 1.38% উত্থান। সবচেয়ে দুটো ভালো মিড ক্যাপ কোম্পানি যারা পারফরমেন্স করেছে, বিশেষ করে আজকে খেয়াল করে দেখুন, সেমিকন্ডাক্টর দুর্দান্ত পারফরমেন্স করেছে, জেমস অ্যান্ড জুয়েলারি খুব ভালো পারফরমেন্স করেছে, এবং রিয়েল এস্টেট সেক্টর সেটা কালকে যেরকম পতন দেখেছিল আজকে সেরকমই উত্থান দেখেছে, প্রায় 3.5% উত্থান দেখে ফেলেছে। যাক, নিফটি মিড ক্যাপ 100-এর ক্ষেত্রে আসি, দুটো সবচেয়ে ভালো পারফর্মিং কোম্পানি, কল্যাণ জুয়েলার্স 18.4% উত্থান, সুইগি সেটা 7.4% উত্থান। নিফটি স্মল ক্যাপ 100-এর ক্ষেত্রে 1.8% উত্থান হয়েছে, অর্থাৎ কালকে যে পতন দেখেছিল সেটা আজকে রিকভার মোরালেস করে ফেলেছে। কেন্স টেকনোলজি 6.8% উত্থান। কেপ্রি গ্লোবাল সেটা 6.57% উত্থান। ব্রিগেড এন্টারপ্রাইজেস রিয়েল এস্টেট কোম্পানি
সেটা 6.22%, উত্থান। আইআইএফএল ফিন্যান্স সেটা 5.2% উত্থান। পিএসইউ ব্যাংকসগুলো দেখুন, সেটাও আজকে হেলদি রিটার্ন, 1.62% উত্থান। এখানে কানাড়া ব্যাংক যেটা কালকের পতন দেখেছিল সর্বাধিক, সেটা আজকে 3% উত্থান নিয়ে বন্ধ হয়েছে। নিফটি রিয়েলটির ক্ষেত্রে লোধা ডেভেলপার্স প্রায় 7% কাছাকাছি উত্থান নিয়ে বন্ধ হয়েছে। নিফটি মাইক্রো ক্যাপ 215, অর্থাৎ সবচেয়ে ছোট ছোট কোম্পানির যে সম্মিলিত এফার্ট, সেইটা আজকের 1.92%। আজাদ ইঞ্জিনিয়ারিং, এরোস্পেস এবং ডিফেন্সের কোম্পানি, সেটা 11.07% উত্থান দেখিয়েছে। এছাড়া বোরোসিল রিনিউয়েবলস বহুদিন পর সংবাদ শিরোনামে 9.5% বেশি উত্থান। বালাজি এমএনস কেমিক্যাল কোম্পানি 7.62% উত্থান। এছাড়া জ্যোতি ল্যাবরেটরিজ 7.62%, মাফ করবেন 6.62% উত্থান। কিউপিড 6.61% উত্থান, এবং আরেকটি অতি ছোট কোম্পানি স্কাই গোল্ড ডায়মন্ড এবং জুয়েলারি কোম্পানি 6.46% উত্থান দেখিয়েছে। আইটি কোম্পানিজগুলোর মধ্যে হ্যাপিয়েস্ট মাইন্ড সেটা 6.17% উত্থান। এছাড়া যদি নিফটি ইন্ডিয়া ডিফেন্স দেখেন, সেটা আজকে হালকা নেগেটিভে বন্ধ হয়েছে, যদিও ইউনিমেচ এরোস্পেস, এরা এরোস্পেস এবং ডিফেন্স নিয়ে কাজ করে, আজকে 4% বেশি উত্থান। সায়েন্ট ডিএলএম 3% বেশি উত্থান। নিফটি ক্যাপিটাল মার্কেটস আজকে খুব ভালো রিটার্ন এসছে, 2.31%। নুভোমা ওয়েলথ সবচেয়ে বেশি রিটার্ন জেনারেট করেছে, 4.68%। নিপন অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানি 4.3%। মতিলাল অসওয়াল 3.6% উত্থান আজকে দেখিয়ে ফেলেছে। এবার চলে আসি, তাহলে এই যে মার্কেট, এখানে কখনো উত্থান হচ্ছে, কখনো পতন হচ্ছে। বিগত 2 বছরে নিফটি প্র্যাকটিক্যালি মুভ করেনি, সেন্সেক্স প্র্যাকটিক্যালি মুভ করেনি। খুব স্বাভাবিকভাবে যারা শর্ট টার্ম ইনভেস্টার্স, তারা প্রচণ্ড মনে দুঃখে রয়েছেন, সেটাই তাদের পক্ষে স্বাভাবিক, সেটা অস্বাভাবিক কিছু না। 2 নম্বর ট্রেডার্সরাও তারা বেশ কিছু ক্ষেত্রে তারা এই ভোলেটিলিটির জন্য, বিগত মনে করে দেখুন তো, কালকে ইন্ডিয়া ভেক্স সেটা 20%-এর বেশি উত্থান দেখেছিল, অর্থাৎ হিউজ ভোলেটিলিটি ছিল কালকের বাজারে। সুতরাং যখনই বাজারে অত্যাধিক ভোলেটিলিটি থাকে, তখন কিন্তু ট্রেডার্সদের পক্ষে প্রফিট করাটা ভীষণ ডিফিকাল্ট হয়ে যায়, সেটা সেল সাইডে বলুন বা বাই সাইডে বলুন। সুতরাং যত বেশি ভোলেটিলিটি থাকবে, তত ট্রেডার্সদের জন্য বিপদ, শর্ট টার্ম ইনভেস্টার্সদের জন্য বিপদ তো বটেই। তাহলে এত বিপদের মাঝে যখন কেউ কাঁদছেন, কেউ বিমর্ষ হয়ে পড়েছেন, কেউ তো থাকবেন যারা এখান থেকে হাসি মুখে বসে আছেন, মার্কেট পতনের জন্য অপেক্ষা করছেন। উত্তর হচ্ছে হ্যাঁ, এরকম মানুষও থাকেন যারা বাজার পড়লে খুশি হন, এবং তারা কিন্তু সবাই প্রথিতযশা বিনিয়োগকারী, এবং তারা মার্কেটের পতনের জন্য অপেক্ষা করেন। কেন বলুন তো? তার কারণ যখন মানুষ আতঙ্কে শেয়ার বিক্রি করে দিয়ে চলে যান, যখন 2 বছর অপেক্ষা করতে তাদের কষ্ট হয়, তখন এই ধরনের মানুষজন তারা প্রতিনিয়ত প্রার্থনা করেন যাতে বাজার নিচে নামে। কেন? তার কারণ তাদের লক্ষ্য কিন্তু 1 বছর, 2 বছর, 3 বছরের বিনিয়োগ নয়, তাদের লক্ষ্য 10 বছর, 15 বছর, 20 বছর ধরে শেয়ার হোল্ড করে রাখা, যাতে তারা কম্পাউন্ডিংয়ের ম্যাজিকটা নিজেদের শেয়ারে দেখতে পারেন, এবং সেই জন্যে তারা অপেক্ষা করে থাকেন। তারা যন্ত্রণা সহ্য করতে পারেন, যন্ত্রণা সহ্য করতে চান, তারা সাথে থাকা শেয়ার বিক্রি করে দেন না। এবং যখন বাজারে পতন আসে, সিগনিফিক্যান্ট কারেকশন আসে, আমি মেজর ইন্ডাইসেসগুলোর কথা তো ছেড়ে দিলাম, যখন ইন্ডিভিজুয়াল শেয়ারসগুলোতে কারেকশন আসে, যখন তারা তাদের ইন্ট্রিনসিক ভ্যালুর কাছাকাছি ট্রেড করে, বা তার নিচে ট্রেড করে, বা ফেয়ার ভ্যালুতে ট্রেড করে, এই ধরনের মানুষজন তারা কোম্পানির কোয়ালিটি দেখেন, তারা কোম্পানির ভবিষ্যতের ক্যাশ ফ্লোর কথা ভাবেন, তারা কোম্পানির ভবিষ্যতের বিজনেস অ্যাসেসমেন্ট করে তারপর তারা বিনিয়োগ করার জন্য প্রস্তুত থাকেন। সুতরাং বাজার পড়লে এই দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীরা প্রকৃতপক্ষে খুশি হন, তার কারণ তারা যদি অতি ভালো মানের কোম্পানি ন্যায্য মূল্যে কিনতে পারেন, সেটা বেসিক্যালি যেটা করে, তাদের লং টার্ম ওয়েলথ ক্রিয়েশন করে, এবং লং টার্ম কম্পাউন্ডিংয়ের ক্ষেত্রে দারুণ কিন্তু সুবিধা তৈরি করে। ঠিক এই কারণেই যারা দীর্ঘমেয়াদী সময় শেয়ার হোল্ড করে বসে থাকেন, তারা কিন্তু আলটিমেটলি গেইন করেন। এরকম বহু মানুষ রয়েছেন, তারা কল পুটের দিকে ফিরেও তাকান না, তার ফিউচার্সের দিকে ফিরেও তাকান না, কেবলমাত্র প্রত্যেক মাসে বা যখন সময় আসে, উপযুক্ত সময় আসে, তখন কিন্তু তারা হাতুড়ির বাড়ি মারেন, অর্থাৎ তারা সেই সুযোগের পূর্ণ সদ্ব্যবহার করেন। যাক, আজকে এখানে শেষ করব। টেনশন করবেন না, বাজারের নিয়মই হচ্ছে শর্ট টার্মে দারুণ ভোলেটাইল থাকে, লং টার্মে কিন্তু বাজার কাউকে কখনো নিরাশ করে না,
প্রোভাইডেড আপনারা ভালো মানের কোম্পানিতে বিনিয়োগ করে বসে আছেন। এইটা যদি হয় তাহলে নিশ্চিন্ত সেই কোম্পানি কিন্তু বিনিয়োগকারীদের, তাদের দীর্ঘমেয়াদী বিনিয়োগকারীদের কিন্তু নিরাশ করে না। এবং উল্লেখযোগ্য যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ আজকে মুভি করছে না, যে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ নিয়ে বিনিয়োগকারীরা এত হতাশ হয়ে রয়েছেন, বিগত 40 বছরে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ 10,000 গুণের বেশি রিটার্ন দিয়ে ফেলেছে অলরেডি, অর্থাৎ 10,000% নয়, 10,000 গুণ রিটার্ন দিয়েছে। কিন্তু 40 বছর ধরে মানুষ কি প্রকৃত অর্থে বিনিয়োগ করে রেখেছেন? হার্ডলি কিছু মানুষ করেছেন। কিন্তু যারা বিগত 20 বছরে ইনভেস্ট করে রেখেছেন, যারা বিগত 10 বছরে ইনভেস্ট করে রেখেছেন, তারা কিন্তু রিলায়েন্সের প্রভাবটা ধীরে ধীরে বুঝতে পেরেছেন, বুঝতে শিখেছেন। এখানে শেষ করলাম। স্ট্যান্ডার্ড ডিসক্লোজার যে কোম্পানিসগুলো নিয়ে আলোচনা করলাম, হতে পারে তার মধ্যে কয়েকটা কোম্পানিতে আমার বা আমার পরিবারের বিনিয়োগ থাকলেও থাকতে পারে। ভবিষ্যতে আমরা যদি নতুন করে কিনি বা বিনিয়োগ করি, আগাম বিজ্ঞপ্তি দিয়ে কিনতে বা বিক্রি করতে পারবো না। স্ট্যান্ডার্ড ডিসক্লেমার, এটা কেবলমাত্র একটা এডুকেশনাল চ্যানেল। বাঙালি বিনিয়োগকারীদের ইনভেস্ট অ্যাওয়ারনেস বৃদ্ধির জন্য এখানে কোনো ধরনের কোনো শেয়ারে বাই সেল রেকমেন্ডেশন, সাজেশন, অ্যাডভাইস এমনকি ইনফ্লুয়েন্স করার প্রচেষ্টা নেই। আমার কথা শুনে যদি কোনো শেয়ার বা কোনো অ্যাসেটে বিনিয়োগ করেন বা বাই সেল করেন এবং ক্ষতির মুখে পড়েন, সেক্ষেত্রে কিন্তু আপনারই ক্ষতি হবে। সুতরাং সবসময় একজন সেবি রেজিস্টার্ড ইনভেস্টমেন্ট অ্যাডভাইসারের পরামর্শ নেওয়ার চেষ্টা করবেন বা নিজের ডিউ ডিলিজেন্স করবেন, সেক্ষেত্রে আপনারা উপকৃত হলেও হতে পারেন। সবশেষে যেটা বলি, যদি এই ধরনের এপিসোড আপনাদের ভালো লাগে, প্লিজ একটা লাইক দেবেন, প্লিজ সাবস্ক্রাইব করবেন, এবং যদি সত্যি মনে হয় আমার বাঙালি ভাই বোনদের জীবনে একটুখানি ভ্যালু অ্যাড করতে পেরেছি, প্লিজ নিজের গ্রুপে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। আজকের জন্য নমস্কার।